প্রিয় দর্শক, আমার পলিটিক্যাল ইনসাইড স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আমি মধ্যপ্রাচ্যের ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে এই ভিডিওতে হাজির হয়েছি। আমি এখন যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে তেলের পথ বন্ধ, বিশ্ব সংকটে, হরমুজ প্রণালী কার দখলে। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন বা ভবিষ্যতে দেখবেন, আপনারা আমার পলিটিক্যাল স্টোরি ইনসাইট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলোতে লাইক করে দিবেন, কমেন্টস করবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন। আমি কিভাবে আরও আপনাদেরকে ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও দিতে পারি সে সম্পর্কে পরামর্শ দিয়ে উৎসাহিত করবেন। তো প্রিয় দর্শক, আমরা এখন চলুন আমাদের মূল আলোচনায় চলে যাব। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তিনি হরমুজ দখল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এলাই ইউরোপীয় রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। হরমুজ দখল কার হাতে? যুক্তরাষ্ট্রের ডাক, মিত্রদের নীরবতা, বিশ্ব জ্বালানি ব্যবস্থা ঝুঁকিতে। প্রিয় দর্শক, আজকের এই খবর শুধু যুদ্ধের নয়, এটি বিশ্ব অর্থনীতি, কূটনীতি এবং ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রবিন্দু। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের বড় বার্তা, কিন্তু মিত্ররা কি পাশে দাঁড়াবে? তো এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট তাৎক্ষণিক পেতে আপনারা আমার পলিটিক্যাল ইনসাইট স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কৌশলগত বার্তা। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, মিত্রদের হরমুজ প্রণালীতে সাহায্য করা উচিত। ইরানের কাছ থেকে হরমুজ প্রণালী নিরাপদ রাখতে মিত্রদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নেওয়া অবশ্যই জরুরি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের সাথে ব্যাক চ্যানেলে বার্তা আদান প্রদান করতেছে। মার্কো রুবিওর এই বার্তার মাধ্যমে একটি বিষয়ে ফুটে ওঠে, এই আহ্বান বা এই বক্তব্য শুধু একটি সাধারণ আহ্বান নয়, এটি আন্তর্জাতিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ মোড়। এখানে যুক্তরাষ্ট্র সরাসরি তার ইউরোপীয় ও এশীয় মিত্রদের সামনে একটি দায়িত্ব ছুড়ে দিয়েছে। সিকিউরিটি বার্ডেন শেয়ারিং এখন মার্কিন নীতির মূল ফোকাস। অর্থাৎ যুক্তরাষ্ট্র আর একা এই সংকট সামলাতে চায় না। একই সাথে রুবিও স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ চলছে, যা প্রকাশ্যে অস্বীকার করা হলেও বাস্তবে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি জোরদার হচ্ছে। অর্থাৎ একদিকে সামরিক চাপ, অন্যদিকে গোপন আলোচনা, দুটি পথ একসঙ্গে চলমান। তো এ সম্পর্কে মার্কো রুবিওর একটি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব। Mr. Secretary, are you going to ask G7 to help with the Strait of Hormuz? Well, it's in their interest to help. Other countries get far more of their fuel from there than we do. So what kind of help are you going to ask? Is it minesweepers, naval help? Well, those specifics I'll leave it to the Department of War as to exactly what, but it's in their... Mr. Secretary, are you going to ask G7 to help with the Strait of Hormuz? Well, it's in their interest to help. The other countries get far more of their fuel from there than we do. So what kind of help are you going to ask? Is it minesweepers, naval help? Well, those specifics I'll leave it to the Department of War as to exactly what, but it's in their interest. It's in their national interest. Do you think President Trump criticizing NATO this morning, that sentiment? I
think he just made an observation, and the observation is that the United States is constantly being asked to help in a war, and we have more than any other country in the world, on a war that's happening in another continent, in Ukraine. But when the U.S. had a need, he didn't get proper positive responses. So right now he's just making the observation that, I think there was a couple of the leaders in Europe who said that this was not Europe's war. Well, Ukraine is not America's war, and yet we've contributed more to that fight than any other country in the world. So it'll be something to examine. The president will have to take into account down the road. What's your assessment of Russia's support for Iran now? Their assessment of it? Yeah, what's your assessment? I think Russia's primarily concentrating on the war they have going on right now. Beyond that, I don't have anything to add right now. So are you at all concerned about the reception that you might get when we arrive at The reception I might get? Yeah, the reception. By who? Well, by all your fellow foreign ministers. I'm not concerned about it. I'm here on behalf of the United States of America. I look forward to meeting with them. I don't know what reception I would get from them. I think they should be happy that I'm going. Well, If not, we don't have to they go. might be happy, but they're not happy with what's going on. Well, again, I'm not there to make them happy. I get along with all of them on a personal level. We work with those governments very carefully, but the people I'm interested in making happy are the people of the United States. That's who I work for. I don't work for France or Germany or Japan. These are all good people. We're going to have great meetings. But I work for them. I work for the people of the United States. Mr. Secretary? What? Is the deadline for Iran to engage still tomorrow? Or The president addressed that at the cabinet meeting. So So it's shifted. Can the strait be reopened without the use of troops on the ground, boots on the ground by part of the that's a US? tactical military question. I'm not going to, speculate on what it would take. It can be open tomorrow if Iran stops threatening global shipping, which is an outrage and a violation of international law for all these countries that care about international law. They should be doing something about it. Well, it's not help for us. Like I said, very little of our energy comes through the Straits of Hormuz. It's the world that has a great interest in that. And so they should step up and deal with it. Mr. Secretary, who are you negotiating with on the Iran side? Well, again, we're not going to get into those details. There are intermediary countries that are passing messages, and progress has been made. Some concrete progress has been made, as you've seen, and has been documented already. There's a growing amount of energy that's been flowing through the straits. Not as much as should be flowing, but some of it is ticked up. So, again, there's been some progress in regard to the exchange of messages, but that's an ongoing and fluid process and not one we're going to negotiate or talk about in the media. Do you think this progress is enough for both sides to perhaps soon meet in person? We'll see. We'll see how it turns out. I don't want to prejudge it. I don't want to predict. As I said, we'll see what happens. Okay? Everybody, so we are gathered here in the G7 meeting together with our partners first to discuss very topical issues, and I think the two main issues on the table are the two big wars, one in Ukraine and the other one in the Middle East. We are discussing with our partners what kind of effect the wars have on them, and what could be done to really have an off-ramp from this war. We need to exit from the war, not escalate this further, because the consequences for everybody around the world are quite severe. At the same time, we can't forget about Ukraine. The attacks of Russia on Ukrainian civilians and civilian infrastructure are increasing still every day, and we just can't overlook this. And of course, the oil price hike is giving also Russia a possibility to fund this war again, which is really not good for the Ukrainians. So we need to increase our bilateral support, but also the pressure on Russia to stop this war and to really negotiate in good faith. Could I ask you a question? What sort of plans is the EU putting together to try and secure the Strait of Hormuz? Could you give us a few details? We have had discussions on the operations that we have in the region. So we have the Operation Aspides that is already in the region and has a UN Security Council resolution under it. But right now, it's operating south from the Muscat line. So the discussions were whether it is possible to increase the naval presence or to also increase the area.
But at the moment, this operation is operating in the Red Sea. We also need to keep that navigation route open because Houthis risk is there, and this hasn't really. There has not been a Houthis attack yet, but nobody can tell whether they will be activated again. So আপনারা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্টের বক্তব্য শুনলেন। মার্কো রুবিও বলেন, এটি মিত্র দেশগুলোর স্বার্থে। যুক্তরাষ্ট্রে খুব কম জ্বালানি হরমুজ প্রণালী দিয়ে আসে, কিন্তু বিশ্বের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তাদের এগিয়ে আসা উচিত। এখানে যুক্তরাষ্ট্র অত্যন্ত কৌশলী ভাষা ব্যবহার করেছে। তারা স্পষ্ট করে বলছে, এটি আমাদের সমস্যা নয়, এটি তোমাদের সমস্যা। এই বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউরোপ ও এশিয়ার উপর চাপ তৈরি করার কৌশল নিয়েছে, কারণ তাদের অর্থনীতি সরাসরি এই প্রণালীর উপর নির্ভরশীল। এটি জিওপলিটিক্যাল প্রেসার ট্যাকটিক, যেখানে অর্থনৈতিক স্বার্থকে লেভারেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি ভবিষ্যতে মিত্র জোটের ভিতরে বিভাজন তৈরি করতে পারে। মার্কো রুবিও বলেন, ইরান কিছু ট্যাঙ্কার যেতে দিয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ইরান কার্যত প্রণালী বন্ধ করে রেখেছে ফেব্রুয়ারির 28 থেকে যুদ্ধ শুরু হওয়ার পর। এখানে আমরা একটি বিষয় বলতে পারি, কন্ট্রোলড এসকেলেশন দেখতে পাচ্ছি। ইরান পুরোপুরি বন্ধ না করে আংশিকভাবে খোলা রাখছে, যাতে চাপ বজায় থাকে কিন্তু সম্পূর্ণ সংঘাত না হয়। এটি ক্লাসিক রাজনীতি, প্রেসার উইদাউট কলাপস। এটি বিশ্ববাজারে অনিশ্চয়তা বৃদ্ধি করে, জিনিসপত্রের দাম বাড়ে, কিন্তু সম্পূর্ণ যুদ্ধের ঝুঁকি সাময়িকভাবে নিয়ন্ত্রণে থাকে। বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস এই হরমুজ প্রণালী দিয়ে যায়। এই পথ বন্ধ থাকায় বিশ্ববাজারে দাম বেড়েছে, জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এটি বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলছে। এই হরমুজ প্রণালী পুরো সংকটের কেন্দ্রবিন্দু। হরমুজ প্রণালী কেবল একটি জলপথ নয়, এটি গ্লোবাল এনার্জি আর্টারি। এখানে ডিসরাপশন মানে শুধু তেলের দাম বৃদ্ধি নয়, খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পাওয়া, পরিবহন খরচ বৃদ্ধি পাওয়া, সেই সঙ্গে মূল্যস্ফীতি বৈশ্বিকভাবে বৃদ্ধি পাওয়া। এটি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলবে। বিশ্বে প্রায় 1/5 তেল ও গ্যাস এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। এই পথ বন্ধ থাকায় বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এটি বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলছে। আর এই সংকটের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীর কেবল একটি আর জলপথ নয়, এটি গ্লোবাল এনার্জি আর্টারি। এখানে হরমুজ প্রণালীতে যদি ডিসরাপশন হয়, এর অর্থ হচ্ছে তেলের দাম বৃদ্ধি পাওয়া, খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পাওয়া, পরিবহন খরচ বেড়ে যাওয়া। সামগ্রিকভাবে বৈশ্বিক অর্থনীতিতে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়া। এটি সরাসরি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান 8
একটি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে তেল নিতে যেতে দিয়েছে। তিনি এটিকে ইরানের সদিচ্ছার নিদর্শন হিসেবে অভিহিত করেছেন। তিনি এর আগে শুক্রবার পর্যন্ত সময়সীমা দিয়েছিলেন, কিন্তু তিনি আবার তা বৃদ্ধি করেছেন 10 দিন। এখানে ট্রাম্প যে কৌশল নিয়েছেন তা হচ্ছে ডেডলাইন ডিপ্লোমেসি। প্রথমে চাপ দেয়া, তারপর সময় বাড়িয়ে সুযোগ দেয়া। এটি হচ্ছে নেগোসিয়েশন ট্যাকটিক। ট্রাম্প এখানে গুড কপ যোগ ব্যাড কপ এই দুই ভূমিকায় পালন করে আসতেছেন। একদিকে হুমকি, অন্যদিকে আলোচনার জন্য দরজা খোলা রাখা। নতুন সময়সীমা 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত। রুবিও বলেন, কিছু জ্বালানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে, তবে তা এখনো পর্যাপ্ত ও পূর্ণ নয়। এই পরিস্থিতির আংশিক উন্নতি হয়েছে, আর এটিতে বোঝা যাচ্ছে যে পরিস্থিতি সম্পূর্ণ এখনো নিয়ন্ত্রণে নেই, বরং এখানে চলছে ম্যানেজড ক্রাইসিস কৌশল। এটি এমন এক অবস্থা যেখানে উভয় পক্ষই পুরো সংঘাতে জড়াতে চায় না, আবার পুরোপুরি পিছু হটতেও রাজি নয়। রুবিও বলেন, মধ্যস্থতাকারী তাদের 15টি বার্তা ইরানে পৌঁছে দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে এসেছে পাকিস্তানের নাম। আর এই মধ্যস্থতাকারীর মাধ্যমে যে 15টি বার্তা ইরানকে পৌঁছে দেওয়া হয়েছে, তার মাধ্যমে কিছু অগ্রগতিও হয়েছে। যুদ্ধ সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে, আর এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইঙ্গিত। সরাসরি আলোচনা নেই, কিন্তু ইনডাইরেক্ট ব্যাক চ্যানেলে এখনো আলোচনা সক্রিয়। আর এটি যে বিষয়টিকে স্পষ্ট করে তা হচ্ছে এখানে ছায়ার আড়ালে অনেক আলোচনা চলছে। যুদ্ধের আড়ালে চলছে আলোচনা, অস্বীকারের আড়ালে চলছে শান্তি প্রস্তাব নিয়ে গবেষণা। 15 দফা পরিকল্পনা ইরানে পাঠানো হয়েছে, আর তা পাকিস্তান পৌঁছে দিয়েছে ইরানে। সরাসরি বৈঠক এই 15 দফা নিয়ে হবে কিনা সে সম্পর্কে অনিশ্চিত, কিন্তু রুবিও বলেন ভবিষ্যতে এর ফলাফল দেখা যাবে। আর এখানে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে, আর এটি ইঙ্গিত দেয় আঞ্চলিক কূটনীতির এক নতুন মাত্রা। একই সাথে এটি বোঝায় এই সংকট এখন গ্লোবাল ডিপ্লোম্যাটিক চিজবোর্ডে পরিণত হয়েছে। মিত্রদের নীরবতা ও বিশ্ব রাজনীতি। রুবিও বলেন, ট্রাম্পের ন্যাটো নিয়ে মন্তব্যের কারণ যথেষ্ট আছে। ইউরোপীয় নেতারা বলেছেন এটি তাদের যুদ্ধ নয়। তিনি ইউক্রেন যুদ্ধের উদাহরণ টেনে এনে বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে, আর এই মন্তব্যের মাধ্যমে ন্যাটো জোটের ভেতরের টানাপোড়েন প্রকাশ হয়ে যায়। ইউরোপ এখন সচেতনভাবে এই যুদ্ধে সরাসরি জড়াতে চায় না, আর যুক্তরাষ্ট্র চাইছে এই যুদ্ধের বার্ডেন সবার সঙ্গে শেয়ার করে নিতে। সেই জন্য যুক্তরাষ্ট্র নিয়েছে বার্ডেন শেয়ারিং ডিপ্লোমেসি। আর এই দ্বন্দ্ব, মিত্রদের মধ্যকার দ্বন্দ্ব ভবিষ্যতে ন্যাটো জোটকে দুর্বল করতে পারে। ট্রাম্প ইউরোপ ও এশিয়াকে হরমুজ প্রণালীতে যুদ্ধ পাঠাতে বলেছিল, কিন্তু সেই আহ্বানে ইউরোপ এবং এশিয়া সাড়া দেয়নি। কেউ কেউ আবার সরাসরি প্রত্যাখ্যান করেছে। আর এখানেই তৈরি হয়েছে বন্ধুদের মধ্যে, এলাই রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বাসের সংকট। আর এটি হচ্ছে বড় জিওপলিটিক্যাল সিগন্যাল। ইউএস লিডারশিপ আনকোশ্চেনড আর থাকতেছে না। আমেরিকার নেতৃত্ব আর প্রশ্নাতীত থাকতেছে না। মিত্ররা এখন স্বাধীনভাবে ডিসিশন নিচ্ছে।
আর এটি ইঙ্গিত দিচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ডের ইঙ্গিত। ইউরোপ ট্রাম্পের উপর সন্দিহান। ইউরোপ কেন ট্রাম্পের উপর সন্দিহান? শুল্ক এবং গ্রিনল্যান্ড ইস্যুর কারণে। রাশিয়ার সাথে সম্পর্ক নিয়েও ইউরোপ ট্রাম্পের উপর সন্দেহ প্রকাশ করে আসছে। এর জন্যই, এই সন্দেহজনক অবস্থানের কারণেই ইউরোপ যুদ্ধে জড়াতে চায় না। আর এখানে তৈরি হয়েছে একটি দ্বন্দ্ব এবং কানাঘুষা। এই কানাঘুষা হচ্ছে এখানে ট্রাস্ট ডেফিসিট এখন চরমে, বিশ্বাসের ঘাটতি এখন চরমে। জিওপলিটিক্যাল অ্যালাইনমেন্টগুলো বদলাচ্ছে ধীরে ধীরে, আর এটি ভবিষ্যতের বিশ্ব রাজনীতির বড় পরিবর্তনের সংকেত দিচ্ছে। চীনকে সাহায্যের জন্য বলা হয়েছিল, কিন্তু লক্ষণীয় বিষয়, চীন এখানে কেন সাহায্য করবে, যেখানে চীনের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে তাদের জ্বালানি নিয়ে নিরাপদে তাদের জ্বালানি প্রবাহ বজায় রেখেছে। আর চীন এখানে নিয়েছে কৌশল। চীন মনে করে যুক্তরাষ্ট্র যত যুদ্ধে জড়িয়ে থাকবে তত লাভ চীনের। আর রাশিয়া তো ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধে ব্যস্ত। আর মাঝখান থেকে তিন পরাশক্তির মধ্যে চীন লাভবান হচ্ছে সবচেয়ে বেশি। অতএব চীন চীন আমেরিকার আহ্বানে হরমুজ প্রণালীতে জাহাজ পাঠানোর কথা কখনোই ভাববে না। আর এখানে পরাশক্তির বিষয়ে যে বিষয়টি স্পষ্ট হচ্ছে তা হচ্ছে চীন শুধুমাত্র কৌশলগত একজন দর্শক হিসেবে রয়েছে, আর রাশিয়া পরোক্ষভাবে এখানে ইরানকে সাপোর্ট করে যাচ্ছে। আর অন্যদিকে আমেরিকা এখানে সরাসরি একজন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে। আর এই তিন শক্তির ইন্টারপ্লেই ভবিষ্যৎ নির্ধারণ করবে এই পৃথিবীর মানচিত্র এবং পৃথিবীর জ্বালানি থেকে শুরু করে সকল নিরাপত্তার বিষয়ে। তো প্রিয় দর্শক, হরমুজ প্রণালী এখন শুধু জ্বালানির পথ নয়, এটি বিশ্ব শক্তির সংঘর্ষের কেন্দ্র হিসেবে উপরে চলে এসেছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনার মতে কি মনে হয়, এই সংকট কি কূটনীতিতে সমাধান হবে নাকি বড় যুদ্ধের দিকে যাবে? কমেন্টসে অবশ্যই দেখে জানাবেন। সেই সঙ্গে আমার ভিডিওগুলোতে লাইক দিবেন, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার পলিটিক্যাল ইনসাইট স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই অপেক্ষায় আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই আমি আমার আজকের ভিডিও শেষ করছি।